ওয়েলকাম টু সায়েন্স গ্রামা। আশা করি তোমরা সবাই বাড়িতেই আছো, ভালো আছো। তো এখন আমরা পড়বো পিজমের প্রধান ছেদ বরাবর আলুর প্রতিসরণ, অর্থাৎ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ এই প্রমাণটা। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। মাধ্যমিকে এক বছর ছাড়া ছাড়া বা কখনো পরও পড়েছে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে পিজমের একটা প্রধান ছেদ অঙ্কন করব। পিজমের প্রধান ছেদ কি জিনিস সেটা তোমাদের আগের ভিডিওতে অর্থাৎ লাইটের যে 8 নম্বর পার্ট পড়িয়েছিলাম, সেটা যারা এখনো দেখোনি তারা ভিডিও ডেসক্রিপশনে দেখো, লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তাহলে এ বি সি একটি হলো প্রিজমের প্রধান ছেদ, যার এ হলো প্রতিসারক কোণ, এ বি এবং এ সি হলো প্রতিসারক তল এবং বি সি হলো ভূমি। এখন একটি আলোক রশ্মি এটার নাম দিয়ে দাও ডি ই, প্রিজমের এ বি প্রতিসারক তলের উপর ই বিন্দুতে আপতিত হলো। তাহলে এখানে আপতিত হলে এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে। এটা লম্ব অঙ্কন করলাম। তাহলে আপতন কোণ কত হবে? সেই ক্ষেত্রে আপতন কোণ হচ্ছে I1। এবার যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, অর্থাৎ এখানে ছিল বায়ু, এখানে কাঁচ, বায়ু থেকে কাঁচ মাধ্যমে যাচ্ছে, তখন কি হবে? আলোক রশ্মিটা সোজা না গিয়ে, যেই সোজা যাবার কথা ছিল সেই সোজা না গিয়ে অভিলম্বের দিকে বেঁকে যায়। তার মানে আলোক রশ্মিটা যাবার কথা ছিল এই সোজা, কিন্তু ওই সোজা না গিয়ে সে যাবে কোন সোজা? এই সোজা, অভিলম্বের দিকে বেঁকে যাবে। তাহলে এটা আপতন কোণ I1 হলে সেই ক্ষেত্রে এটা হবে প্রতিসরণ কোণ R1। এবার দেখো এরপর আলোক রশ্মিটা EF AC প্রতিসারক তলের উপর F বিন্দুতে আপতিত হয়। F বিন্দুতে আপতিত হয়। এখানে দেখো এটা ছিল ঘন মাধ্যম, এটা ছিল বায়ু মাধ্যম বা লঘু মাধ্যম। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি গেলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এখানে একটা অভিলম্ব অঙ্কন করব। কি বললাম? এটা ঘন ছিল, এটা লঘু। আলোক রশ্মিটা যাওয়ার কথা তাহলে কোন দিকে ছিল? কথা ছিল এই সোজা যাবে, কিন্তু এই সোজা আলোক রশ্মিটা না গিয়ে কি হবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এই সোজা চলে যাবে। সেই ক্ষেত্রে আপতন কোণ কোনটা ছিল? এফ বিন্দুতে আপতন কোণ হচ্ছে R2 আর প্রতিসরণ কোণ কত? I2। এবার দেখো আলোক রশ্মিটা যেই সোজা যাওয়ার কথা ছিল সেই সোজা না গিয়ে যতটা অ্যাঙ্গেলে বেঁকেছে সেটাই কি? সেটাই চ্যুতিকোণ। তাহলে এখানে যাওয়ার কথা ছিল ই বিন্দুতে এই সোজা না গিয়ে গেছে এই সোজা। তাহলে এখানে চ্যুতিকোণ এটা হচ্ছে ডেল্টা 1। এই ক্ষেত্রে আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল কোন সোজা? এফ বিন্দুতে এই সোজা না গিয়ে গিয়েছে এই সোজা, অর্থাৎ এই ক্ষেত্রে চ্যুতিকোণ কত? ডেল্টা 2। তার নামগুলো দিয়ে দাও। এটা ছিল ধরো ডি ই এফ, এখানে দাও জি। আর এই অভিলম্বগুলোর নাম দিতে হবে। এটা ধরো N1, এখানে দুটো মিট করছে N2, আর এখানে হচ্ছে N3। এবার তাহলে আমরা বলবো যে কোনটা কি একটু আলোচনা করে দেব। কোণ N1 ED, N1 ED এটা সমান I1। তারপরে FEN2 সমান R1। আর এটা ছিল ডেল্টা 1 কোনটা? ধরো এটা ই, এখানে একটা নাম দিয়ে দিই জি, তাহলে এখানে লিখছি H E F।
কোণ এইচ ই এফ সমান ডেল্টা 1। আবার এফ বিন্দুর ক্ষেত্রে কি হচ্ছে, এফ বিন্দুর ক্ষেত্রে কোণ ই এফ এন টু সমান R1, ই এফ এন টু সমান R1। প্রতিসরণ কোণ কোনটা হচ্ছে N3 এফ জি, N3 এফ জি সমান I2, এটা R2 ছিল, R2 এই কোণটা, আর এটা I2। আর চ্যুতি কোণ কোনটা, এটার নাম দিয়ে দাও I, I এফ জি, কোণ I এফ জি সমান ডেল্টা 2। এই প্রমাণটা করার জন্য তোমাদের তিনটা কন্ডিশন মনে রাখতে হবে, খুব ইজিলি প্রমাণ করতে পারবে। প্রথমে কি করবো দেখো, এই অংশে, এই অংশটাকে প্রথমে আমাদের কাজ হচ্ছে পেছন দিকে বাড়িয়ে দেওয়া। তাহলে এটাকে বাড়িয়ে দিলাম, সেটা তাহলে এই পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টে একটা নাম দিয়ে দাও আই এর পর জে, এই পয়েন্টটা হচ্ছে জে। তাহলে এখানে একটা ত্রিভুজ পেলাম, দেখো উপর দিকে একটা ত্রিভুজ পাচ্ছি জে ই এফ। তাহলে প্রথমে কাজ হচ্ছে জে ই এফ ত্রিভুজটাকে নিয়ে সেখানে ডেল্টা 1 ডেল্টা 2 বের করা। তারপরের কাজ হচ্ছে নিচের ত্রিভুজটাকে নিয়ে, তাহলে প্রথমে কি বললাম, উপরের ত্রিভুজটা নিয়ে কাজ করব, তারপরে নিচের ত্রিভুজটা নিয়ে কাজ করব, আর 3 নম্বর কন্ডিশন হচ্ছে এই চতুর্ভুজটা নিয়ে কাজ করব, ই এ ই এন টু এফ, এই চতুর্ভুজটা। তাহলে প্রথমে উপরের ত্রিভুজ জে ই এফ, তারপরে ত্রিভুজ ই এফ এন টু, তারপরে চতুর্ভুজ এ ই এন টু এফ। তাহলে আমাদের কাজ সারা হয়ে যাবে। আমরা কি জানি যে কোনো একটা ত্রিভুজের প্রথম তাহলে লিখবে যে ত্রিভুজ জে ই এফ এর এইচ জে এফ, এইচ জে এফ কোন ত্রিভুজের বহিস্থ কোণ সমান কি না বিপরীত অন্তঃস্থদ্বয় কোণের সমষ্টির সমান। এই কোণটা মানে এই কোণটাকে যদি আমরা ডেল্টা ধরি, এই কোণটা যদি আমরা ডেল্টা ধরি, ডেল্টা, তাহলে এই কোণটা সমান কি এর বিপরীত যে দুটো কোণ আছে, এই কোণটার বিপরীত কোণ কোনটা, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান হবে। তাহলে এটা এখানে লিখে দিই যে কোণ এইচ জে এফ সমান ডেল্টা, কোণ এইচ জে এফ সমান ডেল্টা। তাহলে ত্রিভুজ জে ই এফ এর এইচ জে এফ সমান ডেল্টা। সেটা সমান কি পাবো না বিপরীত অন্তঃস্থদ্বয়ের কোণের সমষ্টির সঙ্গে সমান, অর্থাৎ সমান কোণ বিপরীত কোণ কোনটা আছে জে ই এফ প্লাস কোণ এই একটা অপর বিপরীত কোণ এই কোণটা জে এফ ই। এবার দেখো এইখানে ডেল্টা 2 যদি হয় তাহলে এই কোণটাও ডেল্টা 2 হবে, কারণ কি না একটা যদি এরকম ক্রস চিহ্ন আঁকো তাহলে এখানে যেই কোণটা হবে সেই কোণটার সঙ্গে তো এই কোণটা হবে। এটাকে কি বলা হয়, বিপরীত দুটো কোণ সমান হলে বিপ্রতীপ কোণ বলা হয়, সেই দুটো কোণ সমান হয়। যেহেতু তোমাদের প্রমাণটা 3 নম্বরের পরে সেহেতু ওগুলা অত লেখার দরকার পড়ে না, জাস্ট তোমরা লিখে দিতেই পারো। তাহলে কি লিখবে, implies ডেল্টা সমান জে ই এফ, জে ই এফ মানে কত ডেল্টা 1 প্লাস জে এফ ই সমান এটা হচ্ছে ডেল্টা 2। ব্র্যাকেটে লিখে দিবে যেহেতু জে এফ ই সমান এই কোণটা জে কোথায় গেল, হ্যাঁ জে এফ ই সমান এইচ এফ জি, এইচ সরি আই এফ জি সমান আই এফ জি।
এটা জাস্ট ব্র্যাকেটে লিখে দিলে হবে, ডেল্টা সমান ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। এটা প্রথম কাজ হয়ে গেল এই ত্রিভুজটার। এরপর আমাদের কাজ হচ্ছে নিচের ত্রিভুজটা নিয়ে। তাহলে এবার লিখবো যে এখন এটা একটা ত্রিভুজ হলো ফার্স্ট কাজ। এবার ত্রিভুজ নিচেটা নিচ্ছি ই এন টু এফ, ই এফ টু এন এর এখানে কি দেখতে পাচ্ছ দেখো, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এখানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো R1 R2 আর এটা হচ্ছে N2 কোণ। তাহলে ত্রিভুজ এত এর কোণ ই এন টু এফ, ই এন টু এফ প্লাস, যেহেতু এই দুটো কোণের নাম R1 R2 আগে লিখে দিতে পারি যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছি, প্লাস R1 প্লাস R2 সমান 180 ডিগ্রি। এটা আমরা বলতে পারি। এই ইকুয়েশনটা 1 নম্বর দিয়ে দাও। এটা হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের কাজ সারা হলো। এরপর কি বলেছি 3 নম্বর কাজ, এই চতুর্ভুজটা নেব এ ই এন টু এফ। তাহলে এখন চতুর্ভুজ এ ই এন টু এফ এর একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তার মধ্যে দেখো এখানে N1 N2 এই বাহুর সাথে লম্ব আছে, আবার N2 N3 এই বাহুটার সাথে লম্ব হয়ে আছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এর এ ই এন টু প্লাস এ এফ এন টু সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত পেয়ে গেলাম? 180 ডিগ্রি। অতএব এই দুটো কোণের সমষ্টি কত হবে? মোট তো 360 ছিল, 360 থেকে 180 বিয়োগ করলে 180 পাবো। তাহলে অতএব কোণ এ, কোণ এটাকে পরে এ দিয়ে উল্লেখ করছি, তাহলে আগে লিখছি ই এ এফ প্লাস এই নিচের কোণটা, উপরের কোণটা নিলাম ই এ এফ প্লাস নিচের কোণটা ই এন টু এফ। তাহলে এই দুটো মিলে 180 হলে এই দুটো মিলে 180 হবে। তাহলে 360 মাইনাস 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি। আর এই ইএএফ এটাকে লেখা হয় কি না শর্টে কোণ এ। তাহলে এ প্লাস ই এন টু এফ সমান 180 ডিগ্রি। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো আমরা কি করব, 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন তুলনা করব। তাহলে 1 নম্বর ইকুয়েশনে দেখো ডান দিকে আছে 180 ডিগ্রি, 2 নম্বরেও ডান দিকে আছে 180 ডিগ্রি, তার মানে দুটো ইকুয়েশন সমান। তাহলে এখন 1 নম্বর ও 2 নম্বর ইকুয়েশন তুলনা করে পাই 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই কি লিখতে পারি, ই এন টু এফ ই এন টু এফ প্লাস R1 প্লাস R2 সমান এটা লিখবো এ প্লাস ই এন টু এফ। দেখো এখানেও আছে ই এন টু এফ, এখানেও ই এন টু এফ, তাহলে বোথ সাইড ই এন টু এফ গুলো কেটে গেল। তাহলে এখান থেকে কত পাচ্ছি, ইমপ্লাইজ R1 প্লাস R2 সমান এ, এটা পেলাম। আচ্ছা এখান থেকে আমরা পেয়েছিলাম ডেল্টা সমান ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, এটাকে দিয়ে দাও 1 নম্বর, এটা দেও 2 নম্বর,
আর এটা ছিল 3 নম্বর। হ্যাঁ, তাহলে আমরা কি করবো এখন 2 নম্বর ও 3 নম্বর থেকে পাই। দেখো ডেল্টা 1 ডেল্টা 2 এর মানগুলো এখানেও বের করে নিতে পারতে, তারপরে ত্রিভুজ নিচে ত্রিভুজও ধরতে পারতে, কিন্তু কোনো প্রবলেম নেই, এখানে করছে একই ব্যাপার। তাহলে এখন নাহলে কিংবা লিখো যে আবার ডেল্টা 1 সমান দেখো ডেল্টা 1 কত পাবো, এটা ছিল ডেল্টা 1, তাহলে ডেল্টা 1 কত পাবো, টোটাল এই কোণটা সমান এই যে এই কোণটা, এটার সঙ্গে এই কোণটা সমান, এই দুটো মিলে তো সমান, তার মানে ডেল্টা 1 প্লাস r1 মিলে হচ্ছে i1, ডেল্টা 1 প্লাস r1 মিলে যদি i1 হয়, তাহলে ডেল্টা 1 সমান কত, i1 মাইনাস r1, i1 মাইনাস r1, এটা বলবো। পুরো ভাষাটা লেখার দরকার নেই, যেহেতু এতে তোমাদের নাম্বার খুব কম আছে, আগে বললাম 3 নাম্বার আছে। তাহলে আবার ডেল্টা 2 সমান কত পাবো, ডেল্টা 2 সমান দেখো টোটাল এই কোণটা অর্থাৎ এইটা, এটার সঙ্গে কোন কোণটা সমান, এই কোণটা, তাই না? এখানে দেখো এই কোণটা ডেল্টা 2 মানে এই কোণটাও ডেল্টা 2, আগে বলা হয়েছে এই যে এটা সমান এটা, যে ডেল্টা 2 এখানে লিখেছিলাম, এফ কোণটা জে এফ ই, এটাও ডেল্টা 2, যেহেতু এটা ডেল্টা 2 বিপরীত কোণ, তাহলে এইটা ডেল্টা 2 আর এটা কত, এই কোণটা ছিল r2, তাহলে ডেল্টা 2 প্লাস r2 সমান এই টোটাল কোণটা কত, i2, তাহলে ডেল্টা 2 প্লাস r2 সমান যদি i2 হয়, তাহলে ডেল্টা 2 সমান কত, i2 মাইনাস r2, তার মানে ডেল্টা 2 পাচ্ছি i2 মাইনাস r2, i2 মাইনাস r2, এটা হলো। অতএব 1 নম্বর সমীকরণে ডেল্টা 1 ডেল্টা 2 এর মান বসিয়ে পাই, তাহলে লিখছি অতএব 1 নম্বর সমীকরণে ডেল্টা 1 ডেল্টা 2 এর মান বসিয়ে পাই। দেখি লিখবে তাহলে ডেল্টা সমান i1 মাইনাস r1 প্লাস i2 মাইনাস r2 সমান i1 প্লাস i2 মাইনাস কমন গেলে r1 প্লাস r2, তাহলে r1 প্লাস r2 এর মান কত, এ পেয়েছি, এটাকে ধরো 4 নম্বর বলে দাও, সমান i1 প্লাস i2 মাইনাস এ, এখানে লিখে দাও 4 নম্বরের সাহায্যে। তাহলে আমরা কি পেলাম, ডেল্টা সমান i1 প্লাস i2 মাইনাস এ, এটাই তোমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। তো প্রমাণটা খুবই ইজি। তাহলে কাজ কি বলবো, খুব ভালো করে মনে রাখবে, প্রথমে উপরের ত্রিভুজটা ধরে করব, উপরের ত্রিভুজটা থেকে খালি ডেল্টাটা বের করব, ডেল্টা সমান ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, এবার ডেল্টা 1 ডেল্টা 2 এর মানটা আমরা তখনও বার করতে পারি, পরেও করতে পারি। তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে নিচের ত্রিভুজটা ধরবো, নিচের ত্রিভুজটার ক্ষেত্রে আমরা ত্রিভুজের 3টা কোণের যে সমষ্টি হয় 180 ডিগ্রি সেটা করব, তাহলে তার কাজ সারা। এরপর কাজ কি না, চতুর্ভুজটা ধরবো এ ই এন টু এফ, এই চতুর্ভুজটা ধরবো, চতুর্ভুজের কি হয় 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি, যেহেতু এখানে এই দুটো লম্ব হয়ে আছে, অর্থাৎ এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে অপর এই দুটো কোণ মিলিয়ে কত হবে 180 ডিগ্রি, সেটা এখানে অ্যাপ্লাই করব, দিয়ে দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করেছি, কম্পেয়ার করলে r1 প্লাস r2 সমান a পাবো, তারপরে জাস্ট ডেল্টার জায়গায় মানগুলো পুট করব, অ্যান্সার পেয়ে যাবে খুব ইজিলি। একটু মন দিয়ে এটা করলেই পারবে। এরপরে তোমাদের পড়াবো ন্যূনতম চ্যুতিকোণ। ন্যূনতম চ্যুতিকোণ জিনিসটা তোমাদের প্রমাণটা সিলেবাসে নেই, কিন্তু ওই ইকুয়েশনটা থেকে অঙ্ক আসে, তার আগে ন্যূনতম চ্যুতিকোণ জিনিসটা কি একটু বলে দিই, তাহলে এটা মুছি। দেখো এবার পড়বো প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ কি। তাহলে ন্যূনতম চ্যুতিকোণ, প্রিজমটার উপর যখন আলোটা এসে পড়ছে, এটা তো প্রিজম ছিল, প্রিজমের উপর যখন আলো এসে পড়ছে, তাহলে আপতন কোণের যদি আমরা পরিবর্তন করি, তাহলে চ্যুতিকোণেরও পরিবর্তন হবে। আপতন কোণটা এই সোজা আছে, এই সোজা না গিয়ে এই সোজা যেতে পারে, এই সোজা যেতে পারে, তাহলে বিভিন্ন রকম আপতন কোণের জন্য চ্যুতিকোণ বিভিন্ন রকম ভাবে চ্যুতিকোণের পরিবর্তন হবে।
তাহলে আমরা আলোক রশ্মিটাকে একবার এখানে বসে এভাবে দেবো, একবার এখানে বসে এভাবে দেবো, এটা করতে তো অসুবিধা। সেই জন্য কি করা হয়, এই প্রিজমটাকে একটা প্রিজম টেবিলে বসানো হয়। এরকম একটা প্রিজম টেবিল থাকে, এখান থেকে এটাকে ঘোরানো যায়, এটাকে জাস্ট ঘোরানো হবে। তো এটাকে ঘোরানোর ফলে আলোক রশ্মিটা কি হবে, বিভিন্ন ভাবে পড়বে প্রিজমের উপর, তার মানে আপতন কোণের পরিবর্তন হবে। এইভাবে আমরা প্রিজমের উপর আলোটাকে ফেলে আপতন কোণের পরিবর্তন করি, যখন প্র্যাকটিক্যালি এটা করবে আর কি। তার ন্যূনতম চ্যুতি কোণটা কি হচ্ছে, দেখো আমরা এখানে কি পরিবর্তন করছি, আপাতন কোণ। যেটাকে পরিবর্তন করব সেটাকে সবসময় কি রাখবো, এক্স অ্যাক্সিস বরাবর রাখতে হয়। গ্রাফটা আঁকছি কারণ গ্রাফটা এঁকে তোমাদের বুঝাবো। যাকে পরিবর্তন করব তাকে এক্স অক্ষ বরাবর রাখবো। তাহলে এখানে হচ্ছে আপাতন কোণ, আপাতন কোণ আই, এটাকে রাখছি এক্স অক্ষ বরাবর। আর আপতন কোণ পরিবর্তনের ফলে যে পরিবর্তন হচ্ছে সেটা কিনা চ্যুতি কোণ। এটা হচ্ছে এদিকে আছে চ্যুতি কোণ ডেল্টা। তাহলে কি করা হয় দেখো, আপাতন কোণ প্রথমে 0 ডিগ্রি থেকে আমরা বাড়াচ্ছি। হ্যাঁ, 0 ডিগ্রি থেকে করলে আমাকে গ্রাফটা এইখান থেকে শুরু করতে হবে। 0 থেকে একটু পরে নিচ্ছি, 0 থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আপাতন কোণ বাড়াতে থাকলে চ্যুতি কোণটা কমবে। দেখো আপাতন কোণ বাড়াচ্ছি, এখান থেকে এটা যা ডিস্টেন্স ছিল এখান থেকে ডিস্টেন্সটা বেশি, তার মানে আপাতন কোণ বাড়ছে। কিন্তু দেখো চ্যুতি কোণ খুব দ্রুত কমে যাচ্ছে। এখানে চ্যুতি কোণ ছিল, হঠাৎ করে এত নেমে গেল, চ্যুতি কোণ খুব দ্রুত কমছে। এভাবে আপাতন কোণ যত বাড়াচ্ছি চ্যুতি কোণ তত কমছে। দিয়ে একটা জায়গায় পৌঁছে যাবে যখন আপাতন কোণকে এবার বাড়াতে থাকলেও চ্যুতি কোণ কিন্তু বাড়ছে না। চ্যুতি কোণ সেই একটা জায়গায় এসে কমে যাওয়ার পর চ্যুতি কোণ না আর কমে গিয়ে এবার আপতন কোণ বাড়াতে থাকলে চ্যুতি কোণ কি হচ্ছে, ঘুরে বেড়ে যাচ্ছে। যেই বিন্দুটাই বা যেই মুহূর্তটাই আপাতন কোণ বাড়ালেও আর চ্যুতি কোণ বাড়লো না, অর্থাৎ সেটাই তো সব থেকে চ্যুতি কোণ, খুব কমের চ্যুতি কোণ, তার থেকে তার কমছে না, তা সেটাকে বলা হয় প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ। এই পয়েন্টটা হলো প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ। যে আপতন কোণের জন্য প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ পাবো সেটা হচ্ছে এই পয়েন্টে। এই চ্যুতি কোণকে ব্যাখ্যা করা হয় ডেল্টা এম দ্বারা। কি বললাম, ডেল্টা এম দ্বারা, অর্থাৎ মিনিমাম চ্যুতি কোণ ডেল্টা এম সমান অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে 2i - a। এই সমীকরণটি জাস্ট তোমাদের মনে রাখলেই হবে, কারণ সিলেবাসে এর প্রমাণটা নেই। ন্যূনতম চ্যুতি কোণ ডেল্টা এম সমান 2i - a। এবার বলবে যে প্রিজমের যে অবস্থানের জন্য এই চ্যুতি কোণটা ন্যূনতম হয় সেই অবস্থানটাকে প্রিজমের কি বলা হয়, ন্যূনতম চ্যুতির অবস্থান। প্রিজমের এই অবস্থানটা একটা অনন্য, অর্থাৎ এই অবস্থানটা প্রিজমের যে কোনো ভাবে রেখে দিলে হয় না, একটি মাত্র অবস্থান পাওয়া যায় যখন চ্যুতি কোণটা ন্যূনতম হয়। এটাই প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থান। এবার এই ন্যূনতম চ্যুতি কোণটা বিভিন্ন আলোর ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়, কারণ তাদের তরঙ্গদৈর্ঘ্য আলাদা। তাই ন্যূনতম চ্যুতি কোণটা বিভিন্ন কালারের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে, কিন্তু একটা নির্দিষ্ট কালারের জন্য সেম থাকবে। বোঝা গেল? এরকমই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ভিডিওটিকে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। আর বন্ধুদেরও যাতে সুবিধা হয় তার জন্য বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো। ওকে, ধন্যবাদ।